এগিয়ে গিয়ে প্লেটটা বিছানার ওপরে তুর্যের সম্মুখে রেখে বলল, খেয়ে নিন তাড়াতাড়ি, এরপর ওষুধ আছে আপনার। তুর্য একবার তাকালো খাবার প্লেটের দিকে, পরক্ষণে আবার দৃষ্টি ঘোরালো পৃথার পানে। বেশ স্বাভাবিক কণ্ঠে বলল, খাইয়ে দাও। পৃথা ভ্রু কুচকালো, কপালে ভাঁজ ফেলে বলল, কেন, আপনার হাতে কি হয়েছে? নিজের হাতে খেয়ে নিন। তুর্য ঠোঁট উল্টে দিল, বাচ্চাদের মতন করে বলল। আমি অসুস্থ বউ। পৃথার কুচকানো ভ্রুদয় আরো কুচকে এলো, আখিদয় ছোট ছোট করে সে বলল, মাথায় ফেটেছে, হাত দুটো তো ঠিকঠাক একদম সোজা লাঠির মতো আছে, তাহলে নিজের হাত দিয়ে খেতে সমস্যা কি? তুর্য চোখে মুখে বিষণ্ণ ভাব ফুটিয়ে তুলল, কাঁদো কাঁদো কণ্ঠে বলল, এই অবস্থায় তো তুমি আমার সাথে এমন ব্যবহার করছো বউ। আমার মতো এক অবলা স্বামীর জন্য তোমার কি একটু মায়া লাগছে না? এতটা পাষাণ তুমি কিভাবে হচ্ছে বউ? ওই সিনেমার নায়িকাদের মতো আমার অসুস্থতা তোমার বুকটা কি একটু কেঁপে কেঁপে উঠছে না? তুর্যের এমন অভিনয় মিশ্রিত বাক্য শ্রবণে বিরক্ত হলো পৃথা, আবার মায়াও লাগলো ভীষণ। যতই হোক তুর্য অসুস্থ, মাথা ফাটলেও সেটা তো অসুস্থতাই। কতটা রক্ত গতকাল তার মাথা থেকে গড়িয়েছে পৃথা স্বচক্ষে তা অবলোকন করেছে। ওই রক্তের কথা স্মরণে আসতে এবার সত্যিই মেয়েটার বুক কেঁপে উঠল, প্রিয় পুরুষের জন্য হৃদয় হাহাকার করে উঠল। আর পৃথা না করতে পারল না তুর্যের মুখের ওপরে। যদিও এভাবে হুট করে একজন পুরুষকে খাইয়ে দিতে অস্বস্তি বোধ হচ্ছে মেয়েটার, তবু হাত বাড়িয়ে সে খাবার প্লেটটা হাতে তুলে নিল, কিছুটা ইতস্তত করে বলল, আসুন খাইয়ে দিচ্ছি। তুর্যের ওষ্ঠে হাসি ফুটে উঠল, পৃথার পানে একটু এগিয়ে বসলো সে, খুশিতে গতগত হয়ে বলল, দাও, তাড়াতাড়ি খাইয়ে দাও। পৃথা কোনো দ্বিরুক্তি করল না, ছোট্ট ছোট্ট লোকমা করে চুপচাপ খাইয়ে দিতে শুরু করলো তুর্যকে। তুর্য ভদ্র বাচ্চাদের মতো খেয়ে নিতে লাগলো বউয়ের হাতে, আবার মাঝে মাঝে পৃথাকে খাওয়ারও আদেশ দিল। পৃথা হাসলো, হৃদয়ের কোণেই এক মুঠো প্রশান্তির স্থান দিয়ে সেও খেয়ে নিতে শুরু করলো তুর্যের সাথে সাথে। সময় গড়ালো কিছুটা, যদিও এখনও তেমন রাত নয়। ঘড়ির কাঁটায় টিক টিক করে জানান দিচ্ছে কেবল রাত্রি 9টা। চারিদিকটা এখনও দিনের আলোর ন্যায় কোলাহলপূর্ণ। পৃথা তুর্যকে খাইয়ে দাইয়ে ওষুধ খেতে বলে তখন প্লেট নিয়ে চলে গিয়েছিল নিচে। সবটা গুছিয়ে সকালের সাথে একটু আড্ডা দিয়ে কেবলই ফিরেছে আবার কক্ষে। দরজা গলিয়ে কক্ষের ভেতরে ঢুকতেই দেখতে পেল তুর্য চোখ বন্ধ করে শুয়ে আছে, হয়তো ঘুমিয়ে পড়েছে। পৃথা টাটু কোনো শব্দ করল না, নিঃশব্দে এগিয়ে গেল তুর্যের পানে, বসলো তার পাশে। কি সুশ্রী না লাগছে এই পুরুষের ঘুমন্ত মুখশ্রীটা, যেন কোনো নিষ্পাপ বাচ্চা ঘুমিয়ে আছে, অথচ জেগে থাকলে ব্রিটিশগিরিতে সকলকে হার মানিয়ে ফেলে। মুখ থেকে সারাক্ষণ বুলেটের ন্যায় লাজ লজ্জাহীন বাক্য ছুটতেই থাকে। পৃথা হাসলো স্বামীর ঘুমন্ত মুখশ্রী দর্শনে, কেন যেন ভীষণ ইচ্ছে হলো হাত বাড়িয়ে প্রিয় পুরুষটার গাল দুটো একটু ছুঁয়ে দিতে। সর্বদা লজ্জায় নিজেকে নিজের ইচ্ছাকে দমন করলেও আজ আর তেমনটা করল না। নিজের উষ্ণ হাত দ্বারা স্পর্শ করলো তুর্যের একগাল, সাথে সাথে যেন ঝংকার তুলল মেয়েটার হৃদয়ে, বিদ্যুৎ খেলে গেল সর্বাঙ্গ জুড়ে। তবুও পৃথা নিজের হাত সরিয়ে নিল না, আলতোভাবে স্পর্শ করতে শুরু করলো স্বামীর পুরো মুখটা জুড়ে। হঠাৎ করে তার স্মরণে এলো সেদিনের কথা, একটা চুমুর জন্য সেদিন কতই না পাগলামি করেছিল তুর্য। পৃথার হৃদয়ে অদ্ভুত অনুভূতি জাগ্রত হলো, ইচ্ছে হলো এবার তুর্যকে একটা চুমু দিয়েই দিতে। মস্তিষ্ক তার এই ইচ্ছের বিরোধিতা করলেও হৃদয় সায় জানালো। পৃথার হৃদয় স্পষ্টভাবে বলল, তুর্য তোর স্বামী, একজন স্বামীকে তার স্ত্রী চুমু দিতেই পারে, তাতে দোষের তো কিছু নেই। তাছাড়া ছেলেটা এখন ঘুমিয়ে আছে, চুমু দিলেও টের পাবে না। পৃথা আর তেমন ভাবল না, নিজের ইচ্ছেকে পরিণতি দিতে একটু ঝুঁকে ওষ্ঠ ছোঁয়ালো তুর্যের কপালে। ঠিক তখনই ধপ করে চোখ মেলে তাকালো তুর্য, হকচকে উঠল পৃথা, তড়িৎ গতিতে ছিটকে দূরে সরে গেল। মুহূর্তেই লজ্জায় রক্তিম আভা ছড়িয়ে পড়ল তার চোখ মুখ জুড়ে। ইস, এই পুরুষের ঠিক এখনই চোখ মেলে তাকাতে হলো, আর একটু পর চোখ খুলে কি এমন হতো? হ্যাঁ, লজ্জা সংকোচ ভয়ে হাঁসফাঁস করে উঠল পৃথা। ইচ্ছে হলো এখনই ছুটে পালাতে, আর সে করলো তাই। তুর্য কিছু বুঝে ওঠার আগে এক দৌড়ে বেরিয়ে গেল কক্ষ থেকে। আর এদিকে বেচারা তুর্য
চরম বিস্ময় আর বিরক্তিতে বেহুশের মতো পড়ে রয়েছে বিছানাতেই। এতক্ষণও সে জেগেই ছিল, শুধুমাত্র বউয়ের মতিগতি বোঝার জন্য একটু ঘুমের ভান ধরে পড়েছিল। তারপর বউ যা শুরু করলো, রীতিমতো তার ধৈর্য সহ্য ক্ষমতার বাঁধ ভেঙে দিচ্ছিল। তারপরও বহু কষ্টে নিজেকে নিয়ন্ত্রণ করে সে চোখ বন্ধ করে পড়েছিল শুধুমাত্র বউয়ের একটু ভালোবাসা পেতে। কিন্তু তাও শেষ পর্যন্ত আর পারল না। পৃথার নরম মুষ্টির স্পর্শ পেতে আপনা আপনি খুলে গেল চোখ দুটো। কেন খুললো? এই মুহূর্তে নিজের চোখের ওপর নিজেই বেজায় বিরক্ত তুর্য। ইচ্ছে তো করছে থাপ্পড় মেরে নিজের চোখ দুটো নিজেই খুলে নিতে। কি হতো আর কিছুক্ষণ পর চোখ দুটো খুললে? তাহলে হয়তো বউয়ের ওষ্ঠের আরও 2-4টা চুমু কপালে জুটত। তুর্য দাঁতে দাঁত চাপলো, কটমট করে বলল, আগে ভাবতাম পৃথিবীতে বসবাসকারী মানুষগুলো আমার শত্রু, কিন্তু না, এখন দেখছি নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো আরও বড় শত্রু। বেমান অঙ্গ প্রত্যঙ্গ, আমার খাস, আমার পড়িস, আবার আমার সাথে নেমখারামি করিস। রাত 12টার অধিক। বাড়ির মানুষ ইতিমধ্যে ঘুমিয়ে পড়েছে প্রায় সবাই। চারিদিকটাও ধীরে ধীরে নীরব নিস্তব্ধ হয়ে পড়ছে। সন্ধ্যায় শহরের বুকে প্রজ্বলিত হওয়া আলোগুলো এখন নিভে গেছে অনেকটা। তুর্য অস্থির ভঙ্গিতে পায়চারি করছে নিজের কক্ষে। পৃথা এখনো ঘরে ফেরেনি। সেই যে লজ্জায় কক্ষ থেকে দৌড়ে পালালো, আর তার দেখা নেই। তুর্য আরও কিছুটা সময় নিয়ে অপেক্ষা করলো পৃথার। শেষে অধৈর্য হয়ে নিজেই বেরিয়ে পড়লো কক্ষ থেকে। আশেপাশে একবার দৃষ্টি ঘুরিয়ে পা বাড়ালো ইরার কক্ষের পানে। বাড়িতে বসবাসকারী পুরুষদের কক্ষে তো আর যাবে না মেয়েটা। আর অন্যান্য যারা আছে ইরা ব্যতীত বাকি সবাই জোড়ায় জোড়ায় কপতি, তাদের কক্ষেও যাওয়া সম্ভব নয়। তাহলে পৃথা ইরার কক্ষেই আছে। তুর্য গিয়ে দাঁড়ালো ইরার কক্ষের সম্মুখে, হাত উঠিয়ে আলতোভাবে টোকা দিল কক্ষের দ্বারে। প্রথমবারে দরজা না খুললেও দ্বিতীয়বারে দরজা খুলল ইরা। সম্মুখে না তাকিয়ে বিরক্তি ভরা কণ্ঠে বলল, এত রাতে কি সমস্যা? তুর্য তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো ইরার পানে, থমথমে কণ্ঠে বলল, তোর ভাবি তোর কাছে? তুর্যের কণ্ঠস্বর শ্রবণেই কেঁপে উঠল ইরা। একটু আগে চোখ জুড়ে থাকা ঘুম ঘুম ভাবটা উবে গেল নিমিষেই। চোখ বড় বড় করে সে তাকালো তুর্যের পানে, আমতা আমতা করে বলল, জি জি ভাইয়া, তখন এসেছি, পরে ঘুমিয়ে পড়েছি, অনেক ডাকাডাকির পরেও ওঠেনি। থামলো ইরা, আবারও বলল, আমি এক্ষুনি তুলে দিচ্ছি ভাবিকে, একটু দাঁড়াও। তপ্ত নিঃশ্বাস ফেলল তুর্য, থমথমে কণ্ঠে বলল, তার প্রয়োজন নেই, তুই শুধু দরজা থেকে সরে দাঁড়া। তুর্যের আদেশ আসতেই ইরা দরজা থেকে সরে দাঁড়ালো। তুর্য আর সময় নষ্ট না করে লম্বা লম্বা কদমে কক্ষের ভেতরে ঢুকে পড়ল। বিছানার কাছে গিয়ে খুব সাবধানে কোলে তুলে নিল পৃথাকে, যাতে তার ঘুম ভেঙে না যায়। অতঃপর বউয়ের ঘুমন্ত মুখশ্রীর পানে তাকিয়ে বিড়বিড়িয়ে বলল, কোথায় আমি অসুস্থ তাই বউ সেবা করবে তা না, এই রাত বেরোতে বউকে কোলে নিয়ে আমার দৌড়দৌড়ি করতে হচ্ছে। ভোরের আলো ফুটেছে। রাতের নীরবতায় ঢাকা শহরটা একটু একটু করে ব্যস্ত হয়ে পড়তে শুরু করেছে। যানবাহনের টুকটাক প্যাঁ পো ধ্বনি ভেসে আসছে ইতিমধ্যে। পৃথা নিশ্চিন্ত চিত্তে ঘুমোচ্ছিল এখনো। তবে তার এই সুখের ঘুমে হঠাৎ ভাটা পড়ল এক অদ্ভুত আওয়াজে। কেমন দ্রিম দ্রিম করে কানের কাছে বেজে যাচ্ছে আওয়াজটা। পৃথার ঘুম ভাঙল, তবে সে চোখ না খুলল না। হৃদয় বন্ধ রেখে বোঝার চেষ্টা করলো ওই আওয়াজের উৎসটা। কি শুধু যে আওয়াজ আসছে তা তো নয়, একটু পরপর তার মাথাটাও কেঁপে কেঁপে উঠছে। তবে কি শহরে ভূমিকম্প শুরু হয়েছে? হতেই পারে, ঢাকা তো ভূমিকম্প প্রবণ অঞ্চলের মধ্যে অন্যতম। পৃথার হৃদয় কাঁপল। এই ভূমিকম্পের মতো দুর্যোগের সময় কিনা সে মরার মতো ঘুমাচ্ছে। বাড়ির মানুষ জানে কি অবস্থা কে জানে। ধপ করে চোখ জোড়া খুলে ফেললো মেয়েটা। তাড়াহুড়ো করে বিছানা ছেড়ে উঠতে গিয়ে অনুভব করলো সে উঠতে পারছে না, কারণ শক্তপোক্ত হাতের বাঁধনে বাঁধা পড়ে রয়েছে তার ছোট্টখাট্ট দেহটা। পৃথা চমকালো, তড়িৎ গতিতে মাথা তুলে সম্মুখ পানে তাকাতেই চোখের সম্মুখে ভেসে উঠল তুর্যের ঘুমন্ত মুখশ্রী। মীরা দ্বিতীয় দফায় আবারও চমকালো। কি সে এই কক্ষে তুর্যের নিকট কিভাবে এলো? তা স্পষ্ট মনে আছে গত রাতে সে ইরার সাথে ইরার কক্ষে ঘুমিয়েছিল। তবে কি তুর্য তার ঘুমের মধ্যে গিয়ে এখানে নিয়ে এসেছে? আসতেই পারে, এর দ্বারা কোনো কিছু অসম্ভব তো নয়। লজ্জাহীন ব্রিটিশ পুরুষ একটা। পৃথার আকাশ পাতাল ভাবনার মধ্যে হঠাৎ খেয়াল এলো একটু আগে দ্রিম দ্রিম আওয়াজটার কথা। ওই আওয়াজটা তাহলে কোথা থেকে আসছিল? মেয়েটা সরু দৃষ্টিতে তাকালো তুর্যের বক্ষ পানে।
নিঃশ্বাসের সাথে কেমন ওঠানামা করছে ছেলেটার বক্ষস্থল। তবে কি এই দ্রিম দ্রিম আওয়াজটাও এখান থেকে আসছিল? পৃথা কৌতূহলবশত আবারও মাথা রাখলো তুর্যের পক্ষে। কান পেতে শুনল স্বামীর হৃদস্পন্দনের শব্দ। সাথে সাথে লজ্জায় লাল হয়ে গেল মেয়েটার মুখশ্রী। ওই দ্রিম দ্রিম আওয়াজটা এখান থেকে অর্থাৎ তুর্যের পক্ষ থেকে আসছিল। আর সে কিনা ভেবে বসেছিল, একদম ভূমিকম্প পর্যন্ত চলে গিয়েছিল। পৃথা আর উঠল না তুর্যের পক্ষ থেকে। মাথা এলে গভীর মনোযোগের সাথে শুনতে শুরু করলো স্বামীর হৃদস্পন্দনের আওয়াজ। হঠাৎ মেয়েটা স্মরণে এলো গতকাল রাতের চুমুর ব্যাপারটা। ওই চুমু খেয়েই তো পালিয়েছিল সে। পৃথার লজ্জা বাড়ল আরো। লাজে আড়ষ্ট হয়ে তুর্যের পক্ষ থেকে মাথা তুলল। এখনই তাকে পালাতে হবে এখান থেকে, নয়তো একবার তুর্যের ঘুম ভাঙলে তাকে লজ্জায় মাটির মধ্যে ঢুকে যেতে হবে। পৃথা আস্তে ধীরে নিজের কোমর থেকে তুর্যের হাতটা সরাতে চাইল। তা তো পারলই না, উল্টো তুর্য আরো শক্ত করে কোমর চেপে ধরল পৃথার। ঘুম জড়ানো কণ্ঠে বলল, কি সমস্যা কি? সকাল সকাল আমার যুদ্ধ লেগে গেছো কেন? ঘুমোতে দাও একটু। পৃথা ভরকালো, সাথে অপ্রস্তুত হলো বেশ। এই লোকটার ঘুম কি সর্বদা সঠিক সময় ভেঙে যায়? কাল কত সাহস করে, কতটা অনুভূতি নিয়ে একটু চুমু খেতে গিয়েছিল, ঠিক তখনই ঘুমটা ভেঙে যায় এই ব্রিটিশ লোকটার। আবার আজ এখনো তেমনটাই ঘটল। পৃথা নিজেকে তুর্যের বাঁধন থেকে ছাড়িয়ে পালানোর পরে ঘুম ভাঙলে কী সমস্যা হতো এমন? হ্যাঁ, তা না, মেয়েটার তুর্যের কথাকে উপেক্ষা করেই আবারও নিজেকে মুক্ত করতে উদ্যত হলো। হাঁসফাঁস করে বলল, আপনি যতক্ষণ ইচ্ছে ঘুমান, আমাকে তো উঠতে দিন। তুর্য নিজের চক্ষুদয় বন্ধ রেখে জবাব দিল, আমি যতক্ষণ না উঠবো তুমি উঠতে পারবে না, সুতরাং চুপচাপ আমার বুকে শুয়ে থাকো। পৃথা অবাক হলো, কপাল কুঁচকে বলল, এ কেমন কথা? আর তাছাড়া আমার কাজ আছে, ছাড়ুন আমাকে। তুর্য তৎক্ষণাৎ উত্তর দিল না কোনো। একটু সময় নিয়ে হুট করে পৃথাকে চাপটে ধরে ঘুরিয়ে নিল। নিজেদের অবস্থানে পরিবর্তন ঘটিয়ে নিজের শরীরটা ছেড়ে দিল পৃথার শরীরের ওপরে। মুখ গুজল মেয়েটার ঘাড়ে, ঘোর লাগা কণ্ঠে বলল, তোমার সব কাজ এখন আমার সাথে, আমি ব্যতীত তোমার কোনো কাজ নেই। আকস্মিক তুর্যের এমন প্রগাঢ় স্পর্শে কেঁপে উঠল পৃথা। ছেলেটার উষ্ণ নিঃশ্বাসের ছোঁয়া ঘাড়ে পড়তেই শিরশিরি উঠল সর্বাঙ্গ জুড়ে। তবে এই অনুভূতি দীর্ঘস্থায়ী হলো না খুব বেশিক্ষণ। তার আগে চেঁচিয়ে উঠল মেয়েটা, গলা বাড়িয়ে বলল, হাল্লা গো, এটা হাতি নাকি মানুষ? আপনার এই হাতির মতো দেহ সরান আমার উপর থেকে, নয়তো আমি চ্যাপটা হয়ে যেতে সময় লাগবে না বেশি। তুজো শুনল পৃথার কথা, খুদ করে একটা কামড় বসিয়ে দিল মেয়েটার ঘাড়ে। অতঃপর সেই স্থানেই নাক ঘষতে ঘষতে বলল, আমার ভার বহন করার অভ্যাস করো না জান, এরপর থেকে এই ভারই তোমাকে বয়ে বেড়াতে হবে সারা জীবন। পৃথার কান গরম হলো। ছে, কি নির্লজ্জ কথাবার্তা! এই লোকের মুখে কি কিছুই আটকায় না? পৃথা নিজের দুই হাত দিয়ে তুর্যকে সরিয়ে দিতে চাইল। কপট রাগ দেখিয়ে বলল, অসভ্য নির্লজ্জ পুরুষ একটা, উঠুন আমার উপর থেকে। তুর্য পৃথার ঘাড় থেকে মাথা তুলল। প্রিয়তমা স্ত্রীর মুখপানে তাকিয়ে হুট করে বলল, ভালোবাসি বউ। পৃথা থমকালো। হৃদয়ে এক অজানা প্রশান্তি অনুভব করলো যেন। এর আগেও দুই একবার ওই মানুষের কণ্ঠে ভালোবাসি শব্দটা শুনেছে পৃথা, তবে এমন অনুভূতি হয়নি কখনো। তাহলে আজ কেন হলো? সেও তুর্যকে ভালোবাসে বলে? হয়তো তাই। পৃথা আর চোখে তাকালো তুর্যের পানে, মৃদু কণ্ঠে বলল, ধন্যবাদ। তুর্য ভ্রু কুচকালো, কপালে ভাঁজ ফেলে প্রশ্ন করলো, ভালোবাসি বললে ধন্যবাদ দিতে হয়? পৃথা ঠোঁট টিপে হাসলো, এদিক ওদিক চোখ ঘুরিয়ে বলল, সব কিছুর উত্তর দেওয়ার জন্য একটা সঠিক সময়ের প্রয়োজন। সে সঠিক সময়টা কবে আসবে? অতি শীঘ্রই। তুর্য হাসলো, একটু ঝুঁকে গেল পৃথার পানে। মেয়েটার ওষ্ঠের নিকট নিজের ওষ্ঠ নিয়ে মৃদু কণ্ঠে বলল, আমি অপেক্ষায় রইলাম, তবে এখন আমার একটা চুমু প্রাপ্য। তাছাড়া কাল রাতের একটা ধার বাকিরও ব্যাপার আছে তো। পৃথা আড়ষ্ট হলো। সে ঠিক জানতো এই লোক ঘুম থেকে উঠে গতকালকের বিষয় নিয়ে নাড়াচাড়া শুরু করবে। পৃথা ইস্তস্তত করলো, আমতা আমতা করে বলল, একদম না, আপনার বাসি মুখে একদম উল্টাপাল্টা কাজ করার চেষ্টাও করবেন না। তুর্যের মুখশ্রী থমথমে আকার ধারণ করলো, বেশ গুরুত্বের সাথে বলল, চুমু খাওয়ার ক্ষেত্রে আমি ওই বাসি টাসি মানতে পারবো না। সকাল বিকাল দুপুর যখন ইচ্ছে আমি আমার বউকে চুমু খাবো। কথাটা বলেই তুর্য আরেকটু এগিয়ে গেল পৃথার ওষ্ঠের পানে। দুজনের ওষ্ঠ যখন প্রায় ছুঁই ছুঁই,
তখন হুট করে পৃথা 2 হাত চেপে ধরল নিজের ওষ্ঠ। কপট রাগ দেখিয়ে বলল, একদম অশুভতম করার চেষ্টাও করবেন না। তুর্য মুখ ফুলালো, থমথমে কণ্ঠে বলল, ঠিক আছে, চুমু খাবো না। তোমাকে চুমু খেতে আমার বইই গেছে। আমি শুধুমাত্র গত রাতের ধার বাকিটা শোধ করতে চাইছিলাম। এই যা। পৃথা মুখে হাত রেখে জবাব দিল, আপনার ধার বাকি শোধ করার দরকার নেই, সরুন আমার উপর থেকে। তুর্য আর দ্বিরুক্তি করল না, থমথমে মুখ নিয়ে উঠে বসলো পৃথার ওপর থেকে। মেয়েটা যেন এতক্ষণে হাঁপ ছেড়ে বাঁচল। ওষ্ঠ থেকে হাত সরিয়ে উঠে বসলো সে। আর এটাই ছিল তার চরম ভুল। পৃথা উঠে বসতে তাকে চাপটে ধরল তুর্য। নিজের 2 হাত দ্বারা মেয়েটার 2 হাত শক্ত করে ধরে বলল, এবার চুমু না খেয়ে তুমি যাবে কে বউ? পৃথা হক চকালো, চোখ বড় বড় করে বলতে চাইলো কিছু একটা, কিন্তু সে সময় পেল না বেচারি। তার আগে তুর্য শব্দ করে বাচ্চাদের ন্যায় এলো পাথারে চুমু খেতে শুরু করলো পৃথার মুখ জুড়ে। মেয়েটা অতিষ্ঠ হয়ে উঠল মুহূর্তে। একে তো ওই শক্তপোক্ত বলিষ্ঠ দেহ দ্বারা তুর্য তাকে জাপটে ধরে আছে, তার মধ্যে মুখটাকেও শান্তি দিচ্ছে না। চেঁচিয়ে উঠল পৃথা, গলা বাড়িয়ে বলল, অসভ্য নির্লজ্জ পুরুষ, ছাড়ুন আমাকে। তুর্য ছাড়ল না, উল্টো পৃথার মুখ বন্ধ করতে এবার বেচারের নরম কোমল ওষ্ঠ দুটো দখল করে নিল নিজ ওষ্ঠ দ্বারা। বিন্দুমাত্র সময় ব্যয় না করে পরম যত্নে শুষে নিতে শুরু করলো সেই ওষ্ঠের মধুসূরা। চরম উন্মাদনায় নিজ ওষ্ঠের প্রবল ঘর্ষণে দিশেহারা করে তুলল পৃথাকে। শিউরে উঠল মেয়েটা, কেঁপে উঠল তার বক্ষস্থল। এই প্রথম কোনো পুরুষ এতটা গভীরভাবে ছুঁয়েছে তার ওষ্ঠ। হৃদয় কেমন অদ্ভুত এক অনুভূতির সঞ্চার হলো। এ কেমন অনুভূতি, এ কেমন অদ্ভুত ভালো লাগা। ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ল পৃথা। পরম আবেশে চোখ জোড়া বন্ধ করে নিজেও সায় জানালো তুর্যের কাছে। সময় গড়ালো। সকালের সময়টা কেটে দুপুরের দিকে পা বাড়াতে শুরু করেছে ইতিমধ্যে। সূর্যটাও তার প্রখরতা ছাড়িয়ে মাথার উপরে চলে এসেছে প্রায়, অথচ আরুষের দেখা নেই কোনো। সেই জঙ্গলের জ্ঞান হারিয়ে আগে যে আরুষকে দেখেছিল তুর্য, তারপর আর একটা বারের জন্য পাওয়া যায়নি ছেলেটার। তুর্য ঠিক বুঝতে পেরেছে ভয়ে বেচারা তার সম্মুখে আসছে না, তাই বলে তো আর কাজের প্রতি গাফিলতি করা যাবে না। ওই জঙ্গলে তারপর কি হলো, ওর মুখ খুলছে কিনা, আর কি কি তথ্য পাওয়া গেল, অনেক কিছুই জানার আছে তুর্যের। তুর্য আর সময় নষ্ট করলো না, নিজে থেকেই কল করলো আরুষকে। আরুষ নিজের অফিস কক্ষেই বসা ছিল, ভাবছিল তুর্যের কথা। হঠাৎ মোবাইলটা বেজে উঠতেই কিছুটা চমকে উঠল বেচারা। টেবিল থেকে তড়িঘড়ি করে মোবাইলটা তুলে হাতে নিতেই দেখতে পেল তুর্যের নাম্বার। ভরকে গেল আরুষ। এ আবার কল করেছে কেন? নিশ্চয়ই প্রতিশোধ নিতে। কলটা কি সে ধরবে? না ধরলেও তো আবার চেতেও যাবে, তার থেকে বরং কলটা ধরাই যাক। অন্তত কি বলতে চায় সেটা তো শোনা প্রয়োজন। আরুষ ধরল কলটা, মোবাইলটা কানের কাছে নিয়ে আমতা আমতা করে বলল, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো। তপ্ত শ্বাস ছাড়ল তুর্য, থমথমে কণ্ঠে বলল, তোর হাতের মোটা লাঠির বাড়ি কি এখনো বেঁচে আছে? কিন্তু তুই আমাকে একটা বারের জন্য দেখতে এলি না। এত পাষাণ কবে থেকে হলে আরুষ? আরুষের কিছুটা খারাপ লাগা কাজ করলো। সত্যি তো, তুর্যের অসুস্থতার কারণ সে, অথচ একটা বারের জন্য সে দেখতে গেল না তুর্যকে। এটা নিশ্চয়ই অমানবিক কাজের মধ্যে পরিগণিত। কিন্তু সেও তো ভয় পেয়েছিল ভীষণ, তাই যায়নি। জিহ্বা দ্বারা নিজের ওষ্ঠ ভেজালো বেচারা। অপরাধীর কণ্ঠে বলল, আসলে স্যার আমার ভুল হয়ে গেছে, আমি ইচ্ছে করে কিছু করিনি। ওই সন্ত্রাসীটার হাত থেকে আপনাকে বাঁচাতে গিয়ে ভুলবশত হয়ে গেছে, মাফ করে দিন স্যার। তুর্য হাসলো, স্বাভাবিক কণ্ঠে বলল, আরে মাপ চাইতে হবে না, আমি জানি তুই ভুল করেছিস। হাজে হলেও তুই আমার বোন জামাই হবি। তোর উপরে কি আমি কখনো রাগ করতে পারি বল? আরুষ ভরকে গেল তুর্যের কথায়। এতটা ভালোভাবে কথা বলার লোক তো তুর্য নয়, তাহলে আজ এত ভালোভাবে কথা বলছে হঠাৎ, তাও এত কিছু পরে। নিশ্চয়ই এর মধ্যে ঘাপলা আছে কোনো, আবার নতুন কোনো ফোন দিয়ে আসছে না তো। আরুষের ভাবনার মধ্যে তুর্য আবারও বলল, সন্ধ্যার মধ্যে আমার বাড়ি আসিস, কেসের ব্যাপারে কথা আছে। কথাটা বলেই পরপর কল কাটলো তুর্য। আরুষ ঘাবড়ে গেল কিছুটা। বাড়িতে যেতে বলেছে, ওখানে নিয়ে না আবার কোনো ঝামেলা করে, ভালো ভালো কথা বলে না হাসপাতালে পাঠিয়ে দেয়। কিন্তু উপায় যে নেই, তাকে তো যেতেই হবে। কেসের ব্যাপারে কথা তো বলতে হবে। রাতের আধার নেমেছে ধরণীতে, সেই আধারের সাথে নতুন রূপে আজ যুক্ত হয়েছে বর্ষা।
হুট করেই দুপুরের পর যে বর্ষার আগমন ঘটলো, তারপর আর থামাথামির নাম নেই কোনো। আরও সে সন্ধ্যার মধ্যে তুর্যদের বাড়িতে আসার কথা থাকলেও বৃষ্টির কারণে আসতে পারেনি। বলেছে কাল সকাল সকাল আসবে। পৃথা তুর্যকে খাইয়ে নিজে খেয়ে সব গুছিয়ে গাছিয়ে কেবলই কক্ষে ফিরল। তুর্য শরীরে একখানা কাঁথা জড়িয়ে হাত পা ছড়িয়ে শুয়েছিল বিছানাতেই। হঠাৎ পৃথাকে কক্ষে ঢুকতে দেখেই নিজের কাঁথা নিয়ে একপাশে সরে গেল সে। পৃথা আর চোখে একবার তাকালো তুর্যের পানে, অতঃপর এগিয়ে গেল আলমারির নিকটে। আলমারি থেকে আরেকটা কাঁথা বের করে গিয়ে বসলো বিছানায় তুর্যের পাশের খালি স্থানে। ভ্রু কুচকালো তুর্য। পৃথার আনা কাঁথাটার পানে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বলল, এই উটকো ঝামেলাটা আবার এনেছো কেন? পৃথা ভাঁজ করা কাঁথাটা খুলে শরীরে জড়াতে জড়াতে জবাব দিল, শীত লাগছে তাই এনেছি, বাহিরে যা বৃষ্টি। তুর্য মাথা উঁচিয়ে নিজের শরীরে জড়ানো কাঁথাটার পানে তাকালো। কপালে ভাঁজ ফেলে প্রশ্ন করলো, আমার কথা কি দোষ করলো তাহলে? আমার কথা আসতে তুমি? পৃথা অন্যদিকে মুখ করে শুয়ে পড়ল। স্বাভাবিক কণ্ঠে বলল, আপনি বেশি ভদ্র তো, তাই আপনার কাথায় যাওয়ার সাহস পাচ্ছি না। তুর্যের দৃষ্টি তীক্ষ্ণ হলো। কিঞ্চিত সময় নিয়ে সে তাকিয়ে রইল পৃথার পানে, অতঃপর নিজের শরীরের কাঁথা ছুঁড়ে ফেলে দিল নিচের মেঝেতে। সময় ব্যয় না করে চটজলদি ঢুকে পড়ল পৃথার কাঁথায়। পেছন থেকে মেয়েটাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, কিন্তু আমি আমার বউয়ের কাছে যাওয়ার সাহস পাচ্ছি না। পৃথা তেতে উঠল, ঝাঁঝালো কণ্ঠে বলল, এই এই অসভ্য লোক, আপনি আমার কাথায় ঢুকেছেন কেন? নিজের কাথায় যান। তুর্য পাত্তা দিল না পৃথার কথায়, ভাবলেশীনভাবে বলল, আমি আমার বউয়ের কাছে ঢুকেছি, তাতে তোমার কি? আপনি আপনি একটা। থেমে গেল পৃথা। তুর্যটাকে টেনে ঘুরিয়ে নিল নিচের দিকে। এক ভ্রু নাচিয়ে প্রশ্ন করলো, আমি একটা মুরগির বাচ্চার জামাই। বলো বলো। পৃথা কটমট করে তাকালো তুর্যের পানে, তবে বলল না কিছুই। একে বলে লাভ আছে কিছু? যত যাই বলবে গায়ে লাগবে না এর। এ যা করবে করবেই। তপ্ত নিঃশ্বাস ফেলল পৃথা। তুর্যকে একটা ভেঙচি কেটে চোখ বন্ধ করে নিল। তুর্য আর বলল না কিছুই, চুপচাপ পৃথার মুখপানে তাকিয়ে শুয়ে রইল। দুজনের নীরবতায় কেটে গেল খানিকটা সময়। বৃষ্টির তেজ আগের থেকে কিছুটা কমেছে। বাহিরের আবহাওয়া এখন বেশ ঠান্ডা হলেও ধীরে ধীরে উত্তপ্ত হয়ে উঠতে শুরু করেছে। একই কক্ষে পাশাপাশি অবস্থানরত দুই নরনারী। নারী পুরুষ হলো আগুন আর মোমের ন্যায়। এরা পাশাপাশি থাকলে গলার সম্ভাবনাই থাকে অধিক। তারপর আবার যদি থাকে ভালোবাসা। পৃথা এবং তুর্যের অবস্থাও এই মুহূর্তে খানিকটা তেমনই। এতদিন তাও তাদের মধ্যে কিছু প্রতিবন্ধকতা ছিল, ভালোবাসাটা ছিল একপাক্ষিক। কিন্তু এখন তারা দুজনেই দুজনের মনের কথা সম্পর্কে অবগত। এমন একটা পরিস্থিতিতেও কি নিজেদের নিয়ন্ত্রণে রাখা যায়? তাছাড়া সবচেয়ে বড় কথা, তারা বিবাহিত। একজনের ওপর অন্যজনের সম্পূর্ণ অধিকার রয়েছে। পৃথা তবুও নিজেকে নিয়ন্ত্রণ করতে চাইল। নিজের ভেতরকার অনুভূতি উপলব্ধি করতে পেরে দূরে সরে যেতে চাইল তুর্যের নিকট থেকে। কিন্তু তুর্য সাই জানালো না এ কার্যে। সে আরও গাঢ়ভাবে নিজের সাথে জড়িয়ে নিল পৃথাকে। কিছুটা অসহায় কণ্ঠে বলল, আর কত শাস্তি দেবে আমাকে? পৃথা নিজের চক্ষুদ্বয় বন্ধ রেখে জবাব দিল, আগামী 7 বছর। তুর্য তৎক্ষণাৎ উত্তর দিল না কোনো। বিছানা থেকে উঠে বসলো সে। পৃথাকেও হাত টেনে উঠালো বিছানা থেকে, বসালো নিজের কোলে, দুই হাতে নিজের সাথে জড়িয়ে নিয়ে বলল, আমার তো তোমাকে অনেক কথা বলার আছে বউ। পৃথা আজ কোনো বাধাহীনভাবেই বলল, বলুন, আমি শুনতে পাইনি আপনার সব কথা। তুর্য মাথা রাখলো পৃথার কাঁধে, শান্ত কণ্ঠে বলতে শুরু করলো, তোমার সাথে আমার জোর করে বিয়ে দেওয়া এবং আমার ক্রোধে বিয়ের অভ্যাস ত্যাগ কোনোটাই তোমার অজানা নয়। বিয়ের আসর ত্যাগের 1 মাসের মাথাতে আমি দেশ ছেড়েছিলাম, পাড়ি জমিয়েছিলাম ইংল্যান্ডে। কিন্তু সেখানে গিয়েও আমি শান্তি পাইনি। প্রতিটি মুহূর্তে তোমার অবদ্ধ পিছুটান আমাকে তাড়া করে বেরিয়েছে। বারবার মনে হয়েছে আমি ভুল করেছি। যতই জোর করে বিয়ে হোক না কেন, বিয়েটা তো হয়েছে। আবার তোমার আর আমার বয়সের পার্থক্য ভেবে বারবার পিছিয়ে গেছে। বিশ্বাস করো, আমি তোমাকে অনেকবার ভোলার চেষ্টা করেছি, কিন্তু পারিনি। তোমাকে ভুলতে আমি অন্য মেয়েদের সান্নিধ্য পর্যন্ত যাওয়ার চেষ্টা করেছি, তাও পারিনি। কোনো মেয়ের পানে তাকালেও আমার অবচেতন মস্তিষ্ক বারংবার তোমাকে স্মরণ করিয়েছে। তোমার অদৃশ্য এক পিছুটান তোমার প্রতি আমাকে আসক্ত করে তুলেছিল ভীষণভাবে। ধীরে ধীরে আমি বুঝেছিলাম আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। তোমাকে ছাড়া আমার একদম চলবে না। বারবার তোমার কাছে ছুটে আসার চেষ্টা করেছি,
কিন্তু সে পথটা নিজের হাতেই বন্ধ করেছিলাম। দীর্ঘ 5 বছর তোমার জন্য ছটফট করতে করতে নিজের পড়াশোনা শেষ করলাম। ছুটে আসতে চাইলাম দেশে, সকলের অগোচর আমি এসেছিলামও, কিন্তু আবারও বাবার ব্যবসার কাজ আর আমার জীবনের সবচেয়ে বড় একটা সিদ্ধান্ত সব কিছু বদলে দিল। আবারও 2 বছরের জন্য আমাকে তোমার থেকে দূরে সরিয়ে দিলাম। আমিও তখন সে দূরত্ব মেনে নিলাম, কারণ আমি ভেবেছিলাম আমি তোমাকে সেদিন ছেড়ে গেলেও আমার পরিবার ঠিকই তোমাকে আমার জন্য রেখে দিয়েছে। আমি দেখেছিলাম আমার মা তোমার জন্য কতটা আবেগে ছিল, কিন্তু সে যে তোমাকে আমর করে রাখতে পারেনি, কিংবা মাঝখানে এত কিছু ঘটে গেছে আমি বুঝতেও পারিনি। আর রইল খোঁজ খবর নেওয়ার কথা। আমি যখনই বাড়িতে কল করেছি তোমার একটা খোঁজ পাওয়ার জন্য আমার হৃদয় আঁকুবাকু করেছে, কিন্তু লজ্জায় মুখ ফুটে তোমার কথা জিজ্ঞেস করতে পারিনি। আমি তো তোমাকে ছেড়ে গেছিলাম, তোমাকে দূরে ঠেলে দিয়েছিলাম। কোন মুখে আবার বাড়ির লোকদের কাছে তোমার কথা জানতে চাইতাম? তাছাড়া ওই যে বললাম, আমি ভেবেছিলাম আমার পরিবার তোমাকে আমার জন্য রেখে দিয়েছে, তাই একটু নিশ্চিন্তও ছিলাম। থামলো তুর্য, আবারও বলল, দেখো, এই 7টা বছর তুমি জানতে না আমাদের বিয়ের কথা, তাই তোমার উপর কখনো এর প্রভাব পড়েনি। যতটুকু পড়েছে তা তোমার অগোচরে, অথচ আমি সবটাই জানতাম। 7টা বছর প্রতিটা দিন আমি অপরাধ বোধে ভুগেছি। একটা বার তোমাকে কাছে পাওয়ার আকাঙ্ক্ষায় ছটফটে মরেছে। তোমাকে ছেড়ে গিয়ে কম তো শাস্তি পেলাম না, আর কত শাস্তি দিবে আমাকে? পৃথা মনোযোগ দিয়ে শুনলো তুর্যের সব কথাগুলো। বুঝলো সে তুর্যকে আর এমনিতেই এই পুরুষের উপরে তার রাগ অভিমান নেই কিছু, যা আছে সব ভালোবাসা। পৃথা আলতোভাবে হাত রাখলো তুর্যের পিঠে, হুট করে বলল, ভালোবাসি প্রিয়। তুর্য থমকালো। সে বহুল আকাঙ্ক্ষিত বাক্য, যা শোনার জন্য এত বছর ধরে মরিয়া তুর্য। আচ্ছা, সে কি ঠিক শুনছে নাকি ভুল? তুর্য নিজের থেকে ছাড়িয়ে নিল পৃথাকে। মেয়েটার মুখপানে তাকিয়ে অবিশ্বাস্য কণ্ঠে বলল, কি বললে তুমি? আবার বলো। পৃথা একটু ঝুঁকে গেল তুর্যের পানে। ছেলেটার কানের কাছে মুখ নিয়ে মৃদু কণ্ঠে বলল, ভালোবাসি ভালোবাসি, ভীষণ ভালোবাসি প্রিয়। তুর্য আনন্দে আত্মহারা হয়ে উঠল। হৃদয়ে প্রশান্তির হাওয়া বইতে শুরু করেছে মুহূর্তে। বেচারা আর নিজেকে সামলাতে পারল না, 2 হাতেই শক্ত করে জড়িয়ে ধরল পৃথাকে। উৎফুল্ল কণ্ঠে বলল, ভালোবাসি বউ, ভীষণ ভালোবাসি। কথাটা বলেই পরপর আবারও ছেড়ে দিল পৃথাকে। 2 হাতের ভাঁজে মেয়েটার মুখটা তুলে টপাটপ চুমু খেলো গোটা কয়েক। অতঃপর হঠাৎ ওষ্ঠের নিকটে এসে থেমে গেল। একটু সময় নিয়ে পরম যত্নে নিজের শুষ্ক 2 ঠোঁট মিলিয়ে দিল পৃথার নরম উষ্ণ 2 ওষ্ঠে। উন্মাদের ন্যায় ওষ্ঠের প্রবল ঘর্ষণে নাজেহাল করে তুলল মেয়েটাকে। পৃথাও আজ আর বাধা দিল না, নিজেও সায় জানালো তুর্যের কাজে। নিজের 2 হাত দ্বারা খামচে ধরল বেচারার পিঠ। তুর্য পৃথার ওষ্ঠে চুমু খেতে খেতে তাকে শুইয়ে দিল বিছানায়। ধীরে ধীরে ওষ্ঠ ছেড়ে নামলো মেয়েটার ঘাড় গলায়। ছোট ছোট চুমুতে দিশেহারা করে তুলল পৃথাকে। তুর্যের স্পর্শ বেসামাল হলো। নাজুক হয়ে পড়লো মেয়েটা, নিঃশ্বাস ভারী হয়ে এলো তার। তবু দুষ্টু বুদ্ধি গেল না। ওই যে কথায় আছে না, যে যেমন তার সাথে মিলেও তেমন। সুতরাং তুর্য যেমন তার বউ তো তেমনই হবে। এমন এক অনুভূতিময় পরিস্থিতিতে এসেও মেয়েটা হুট করে বলল, আমার এখনো 18 বছর হয়নি। আইন অনুযায়ী আমি এখনো শিশু। একজন শিশুর সাথে এসব করা পাপ, ঘোর পাপ। তুর্য মাথা তুলল পৃথার গলা থেকে। অত্যন্ত ঠান্ডা কণ্ঠে বলল, মারতে চাও আমাকে? না, শুধুমাত্র। আর কিছু বলতে পারল না পৃথা। তুর্য একটু ঝুঁকে আকস্মিক বেশ শক্তপোক্তভাবে কামড় বসিয়ে দিল মেয়েটার ওষ্ঠে। চেঁচিয়ে উঠল পৃথা। ওষ্ঠে হাত বুলাতে বুলাতে বলল, এটা কি করলেন আপনি? কামড় কেন দিলেন? তুর্য উত্তর দিল না পৃথার কথার। উল্টো নিজের শরীরে জড়ানো টি শার্টটা খুলতে খুলতে বলল, চুপ, একদম চুপ। আর একটা কথাও নয়, আর একটা উল্টাপাল্টা কথা বলবে তো চার মেরে ফেলবে একদম। পৃথা ওষ্ঠ প্রসারিত করলো। ডান হাতটা উঁচিয়ে তর্জনী আঙুল দ্বারা আলতোভাবে স্পর্শ করলো তুর্যের নগ্ন বক্ষ। কণ্ঠে দৃঢ় বিশ্বাস নিয়ে বলল, পৃথাকে জানে মেরে দেওয়ার আগে তুর্য চৌধুরীরই জান চলে যাবে। তুর্যের দৃষ্টি শীতল হলো। পৃথার হাতটা চেপে ধরলো নিজ পক্ষে। মৃদু কণ্ঠেই বলল, এত বিশ্বাস? পৃথা হাসলো। দৃঢ় কণ্ঠে বলল, নিজের থেকেও বেশি। তুর্য চোখে চোখ রাখলো পৃথার।
প্রশান্তিতে ভরে উঠল তার হৃদয়। যে চোখে এতকাল ভালোবাসা দেখার তীব্র আকাঙ্ক্ষায় ছটফটিয়ে কাটিয়েছে, বেচারা আজ সেই চোখে পূর্ণ ভালোবাসার অস্তিত্ব দেখতে পাচ্ছে, খুঁজে পাচ্ছে অগাধ বিশ্বাস। এই জীবনের সবচেয়ে বড় পাওয়া জীবনের পূর্ণতা। তুর্য আর কথা বাড়ালো না। আজ এই বৃষ্টি স্নাত রজনীতে সে নিজের করে নিতে চাইল নিজ প্রিয়তমাকে। তুর্য আবারও নিজেদের দূরত্ব খোঁজালো, একটু ঝুঁকে মুখ ডোবালো পৃথার ঘাড়ে, ছোট ছোট চুমুতে সিক্ত করলো মেয়েটাকে। ধীরে ধীরে বেসামাল হলো তুর্যের স্পর্শ, ভারী হলো পৃথার নিঃশ্বাস। আর কোনো বাধা দেওয়ার সক্ষমতা হারালো মেয়েটা। ভালোবাসাময় সুখে ঘামছে ধরল তুর্যের উন্মুক্ত ফর্সা পিঠ। একে অপরের মাঝে হারিয়ে গেল একটু একটু করে। অবশেষে পূর্ণতা পেল দুটো নরনারী, একটি স্নিগ্ধ ভালোবাসা। ভোরের আলো ফুটেছে, চারিদিকটা ইতিমধ্যে ভরে উঠেছে সূর্যের তীব্র আলোক রশ্মিতে। গতকাল সারা রাত ধরে বৃষ্টি হওয়ার দরুন আজ যেন একটু বেশি চনমনে সূর্যটা। সেই চনমনে সূর্যের আলো চোখে পড়তেই ঘুম ভেঙে গেল পৃথার। পিটপিট করে চোখ খুলতেই নিজেকে আবিষ্কার করলো তুর্যের নগ্ন পক্ষে। সাথে নিজের দেহের পানে তাকিয়ে লজ্জায় পড়ল মেয়েটা। ইস, গতকাল রাতে কি অসভ্যতামাটাই না করেছিল তুর্য, অথচ এখন ভাজা মাছটা উল্টে খেতে জানে না যেন, একদম নিষ্পাপ বাচ্চাদের নাই ঘুমিয়ে আছে। পৃথা চোখ তুলে তাকালো তুর্যের ঘুমন্ত মুখশ্রীর পানে। ইচ্ছে হলো হাত বাড়িয়ে ওই মুখটা একটু ছুঁয়ে দিতে, একটু আদর দিয়ে ভরিয়ে তুলতে। পৃথা তাই করলো, হাত বাড়িয়ে ছুঁয়ে দিল তুর্যের ঘুমন্ত মুখশ্রী। মাথাটা ঝুঁকিয়ে আলতোভাবে চুমু খেলো স্বামীর গালে কপালে। অতঃপর কি ভেবে হঠাৎ তুর্যকে ধাক্কা মেরে উঠে বসলো বিছানায়। গভীর ক্রোধে তুর্য আর তার শরীরে একসাথে জড়ানো কাঁথাটা টেনে ঢেকে নিল শুধুমাত্র নিজেকে। ঘুমের মধ্যে আকস্মিক ধাক্কায় ভরকে গেল তুর্য, ধরফরিয়ে উঠে বসলো বিছানায়। ব্যস্ত হয়ে বলল, কি হয়েছে? পৃথা অগ্নিদৃষ্টিতে তাকালো তুর্যের পানে, ঝাঁঝালো কণ্ঠে বলল, অসভ্য লোক, আপনি একদম কথা বলবেন না আমার সাথে, দূর। তুর্য দ্বিতীয় দফায় ভরকে গেল পৃথার কথায়। সকাল সকাল ঘুম থেকে উঠতে না উঠতেই এর আবার কি হলো? কাল এত সুন্দর মধুময় এক রজনী অতিবাহিত করে আজ বলছে কথা বলবে না। তুর্য নিজের দুই হাত বাড়িয়ে জড়িয়ে ধরতে উদ্যত হলো পৃথাকে। কোমল কণ্ঠে বলল, কি হয়েছে তোমার? অন্যায় কি করেছে বলবে তো? পৃথা সরে গেল তুর্যের নিকট থেকে। শরীরে জড়ানো কাঁথাটা আরও ভালোভাবে শরীরে জড়িয়ে পা বাড়ালো ওয়াশরুমের পানে। যেতে যেতে আবারও বলল, একদম আমাকে ছুবেন না, অসভ্য পুরুষ। আমার আশেপাশেও যেন আপনাকে না দেখে, তাহলে হাত পা কেটে বিছানায় বসিয়ে রাখবো বলে দিলাম। তুর্য যেন বেককল বনে গেল পৃথার কথায়। রাতে সারা রাত এত গভীরভাবে ছুঁয়ে দেওয়ার পর এখন বলছে ছোবেন না। আবার কি বলল? পৃথা আশেপাশে গেলে হাত পা কেটে বিছানায় বসিয়ে রাখবে। তুর্যের চোখ বড় বড় হয়ে গেল। কি সাহস তার বউয়ের! এ তো তারও এক কাঠে ওপরে থেকে আসা যাওয়া করে। বেলা গড়িয়েছে কিছুটা, যদিও এখনও সকালের সময় থেমে আছে সময়টা, তবে সূর্য তার প্রখরতা ছড়িয়েছে অনেকটাই। আর এই সময়ে চৌধুরী বাড়ির বসার কক্ষে সভা বসেছে তুর্য। জরুরি কথা আছে বলে আজ কাউকে অফিসেও যেতে দেয়নি। আরুষকেও টেনে এনেছে সকাল সকাল। বেচারা আরুষ তো তার সাথে কি হতে চলেছে, তুর্য তাকে কি শাস্তি দেয় কিনা এই ভেবেই হট অ্যাটাকের উপক্রম। কিন্তু তুর্য তাকে অবাক করে দিয়ে তেমন কিছুই করলো না। উল্টো আরুষের কাঁধ ধরে বসালো বসার কক্ষে সোফায়। বাড়ির সকলকে উদ্দেশ্য করে বলল, তোমাদের সকলের সাথে আমার একটা জরুরি কথা আছে। উপস্থিত সকলে উৎসুক হয়ে তাকালো তুর্যের পানে। তবে তাহমিনা বেগম বরাবরের ন্যায় একটু ফোড়ন কেটে বললেন, সেই তখন থেকে তো জরুরি কথা বলবে বলেই বসিয়ে রেখেছো আমাদের। এখন এত ভূমিকা না করে বলে ফেলো, কি বলতে চাও? তপ্ত নিঃশ্বাস ফেলল তুর্য। সকলের পানে একবার তাকিয়ে বলল, আমি চাইছিলাম আরুষের সাথে ইরার বিয়েটা দিতে। থামলো তুর্য, আবারও বলল, এমন না যে আরুষকে তোমরা চেনো না, সবে আরুষকে চেনো। আরুষ যথেষ্ট ভালো ছেলে। আমার যতদূর মনে হয় ইরার জন্য ওর থেকে ভালো ছেলে আর হবে না। তুর্যের হঠাৎ এহানো কথায় চমকাল উপস্থিত সবাই। আরুষ নিজেও বিস্ময়ের চরম সীমায় পৌঁছে গেছে এই মুহূর্তে। তুর্য এত ভালো কবে থেকে হলো? এভাবেই বাড়িতে ডেকে এনে নিজে থেকে ইরার সাথে বিয়ের কথা বলছে। যেখানে আরুষকে তার শাস্তি দেওয়ার কথা, সেখানে বোনের সাথে বিয়ে দিতে চাইছে। ব্যাপারটা ঠিক হজম হচ্ছে না আরুষের। এর মধ্যে নিশ্চয়ই অন্য কিছু আছে। আরুষ তুর্যের পানে চেপে বসল।
একটু ঝুঁকে ফিসফিসিয়ে বলল। স্যার আপনি ঠিক কী করতে চাইছেন বলবেন একটু? সূর্য আরুষের ন্যায় ফিসফিসিয়ে জবাব দিল। তোকে বোন জামাই করতে চাইছে। কেন, এটাকে তোর পছন্দ না? আরও সত্য দেওয়ার জন্য মুখ খুলল, কিন্তু সেই কিছু বলার আগেই মুখ খুললেন তাহমিনা বেগম। থমথমে কণ্ঠে তিনি বললেন, ইরা এখনো ছোট, এখনই ওর বিয়ের ব্যাপারে আমরা ভাবছি না কিছু। তুর্য তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো মায়ের পানে, গম্ভীর কণ্ঠে বললেন, এরা ছোট, আর আমার বউ তো ছোট ছিল না, একদম খুনে খুনে পড়েছিল। মাত্র 10 বছর বয়সে পৃথার বাবা মায়ের হাত পা ধরে ওই ছোট মেয়েটাকে বিয়ের পিড়িতে উঠিয়ে দিতে তোমার বুক কাঁপেনি। আর এখন নিজেদের 17 বছর বয়সী মেয়েকে বিয়ে দিতে বুক কাঁপছে। নিজের মেয়েরা মেয়ে, আর পরের মেয়েরা তো মেয়ে নয়, তাদের যেভাবে খুশি সেভাবে নাচানো যায়, তাই না? তুর্যের কথায় চুপ হয়ে গেল সবাই। ছেলেটা ভুল কিছু তো বলেনি। সেদিন সত্যিই তারা ভুল করেছিল, যার দরুন ভুগতে হয়েছে ওই মেয়েটাকে। সকলের নিশ্চুপতার মাঝেই উঠে দাঁড়ালো তুর্য। সকলের পানে একবার তাকিয়ে বলল, কি করবে ভেবেচিন্তে আমাকে জানিও। তোমাদের মেয়ে না দিলে আমি আরুষের জন্য অন্য মেয়ে দেখব। বেচারার কতদিন আয় বড় থাকবে। কথাটা বলেই লম্বা লম্বা পা ফেলে বসার কক্ষ থেকে প্রস্থান করলো তুর্য। আর আরুষ ফ্যাল করে তাকিয়ে রইল তার যাওয়ার পানে। এই লোক আবার হঠাৎ ওর বিয়ে নিয়ে আমার এত মাতলো কেন? হ্যাঁ, কি চাইছে? বসার কক্ষ থেকে বেরিয়ে তুর্য সোজা গেল ইরার কক্ষের পানে। তার বউ সকলে তার উপরে চোটপাট দেখে এই কক্ষে এসে ঘাঁটি কেড়েছে। এতক্ষণে সকলে বসার কক্ষে উপস্থিত থাকলেও এই দুই নারী উপস্থিত ছিল না। যেহেতু ইরার বিয়ের কথাই বলবে, তাই তুর্য আর তাদের বসার কক্ষ যেতে জোরাজোরি করেনি। তুর্য দাঁড়ালো ইরার কক্ষের দরজার সম্মুখে, হাত উঁচিয়ে দরজায় টোকা দিয়ে বলল, পৃথা, রুমে এসো তাড়াতাড়ি। তুর্যের কথা শেষ হওয়ার প্রায় সাথে সাথে দরজার উপাস থেকে উত্তর এলো, আমি যাব না, আপনি যান। তুর্য ভ্রু কুচকালো। নিজের ভদ্রতা বাদ দিয়ে দরজা ঠেলে ভেতরে ঢুকলো সে। হীরাকে আদেশের সুরে বলল, তুই বাইরে যা। তুর্যের আদেশ দিতে দেরি, কিন্তু ইরার কক্ষ থেকে বেরিয়ে যেতে দেরি হলো না। ইরা বেরিয়ে যেতে তুর্য এগিয়ে গিয়ে কক্ষের দরজাটা আটকে দিল। অতঃপর পৃথার পানে তাকিয়ে বলল, কি হয়েছে? সকাল থেকে রেখে আছো কেন? পৃথা অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল, থমথমে কণ্ঠে বলল, কিছু হয়নি আমার। তুর্য এগিয়ে গিয়ে পৃথার মুখোমুখি দাঁড়ালো। মেয়েটার একটা হাত নিয়ে নিল নিজের পুরুষালী দুই হাতের ভাঁজে, কোমল কণ্ঠে বলল, তোমার কি হয়েছে বলবে তো? না বললে আমি বুঝবো কিভাবে, বলো। পৃথা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো তুর্যের পানে, ঝাঁঝালো কণ্ঠে বলল, আমাদের বিবাহবার্ষিকী ছিল আজ, কত প্ল্যানিং করেছিলাম, সব আপনি কাল এক রাতে ভেস্তে দিয়েছেন। তুর্য চমকালো, গোল গোল চোখে সে তাকালো পৃথার পানে, অবাক সুরে বলল। আজকে আমাদের বিবাহ বার্ষিকী? পৃথার চোখ জোড়া বড় বড় হয়ে গেল, বিষয় নিয়ে বলল, আপনি আমাদের বিবাহবার্ষিকীর কথাও ভুলে গিয়েছেন, অথচ সারাদিন ভালোবাসি ভালোবাসি বলে হে দিয়ে মরেন। তুর্য হঠাৎ রেগে গেল, দাঁতে দাঁত চেপে বলল, ওই আরসের বাচ্চার গোষ্ঠী আমি উদ্ধার করে ফেলবো। বেটা মির্জাফরের বংশধর মাথা একটা বাড়ি মেরে আমার বিবাহ বার্ষিকী ভুলে দিল। পৃথা ভ্রু কুচকালো, কপালে ভাঁজ ফেলে প্রশ্ন করল, আরুষ ভাই আপনার মাথায় বাড়ি মেরেছিল? আপনারা সড়ক দুর্ঘটনায় মাথা ফাটিয়েছে? তুর্য অপ্রস্তুত হলো। রাগের মাথায় সে কি বলতে গিয়ে কি বলে ফেলেছিল ঢোক গেল তুর্য। আমতা আমতা করে বলল, হ্যাঁ হ্যাঁ, সড়ক দুর্ঘটনাতেই মাথায় ফিরেছে। ওটা তো আরও সাথে ছিল, তাই বলছিলাম আর কি। কথাটা বলেই থামলো তুর্য, দুই হাতেই পৃথাকে জড়িয়ে নিল নিজের সাথে। দুষ্ট হেসে বলল, তুমি কি প্ল্যান করেছিলে বউ? নিশ্চয় আজকে শুভ দিনে আমাদের বাসরটা সারার চিন্তা ভাবনা করেছিলে, যা আমি গতকাল রাতে সেরে ফেলেছি। একদম চিন্তা করো না বউ, আমরা কাল বাসর সেরেছি, আজ আবার সারবো। ভবিষ্যতে প্রতি রাতে বাসর সারবো, একটা রাতও বাদ যেতে দেব না। রাত বেড়েছে, চারিদিকটা আধারের চাদরে মুড়ে নিস্তব্ধ হয়ে পড়েছে। হয়তো ইতিমধ্যে ঘুমিয়ে পড়েছে সবাই, তবে আজ রাতটাতেও ঘুম নেই তুর্য এবং পৃথা নামক দুই নরনারীর আঁখিদয়। পৃথা আজ শাড়ি পরেছে, নিজেকে খুব সুন্দরভাবে পরিপাটি করে সাজিয়েছে। যদিও আজকের রাতটা নিয়ে পরিকল্পনা ছিল অনেক, তবে তার কিছুই তুর্যের জন্য পূর্ণতা দিতে পারেনি। পৃথা খুব করে ভেবে রেখেছিল ওই নাটক, সিনেমা কিংবা গল্পের ন্যায় আজ পুরো কক্ষটা সে মোমের আলোয় সাজাবে, সাথে নিজেও শাড়ি পরে সুন্দরভাবে সেজে গুজে তুর্যের নিকটে ধরা দেবে। তুর্যকে চমকে দিয়ে সে লাজুক ভঙ্গিতে বলবে, ভালোবাসি প্রিয়। কিন্তু তার কিছুই হলো না আজ।
কি হতো গতকালকের মাত্র একটা রজনী নিজেকে নিয়ন্ত্রণ করলে? কত রজনীই তো নিয়ন্ত্রণে কাটালো, তা না নিজেও নিয়ন্ত্রণ হারালো আর তাকেও উস্কে দিল। সকাল সকাল উঠে আবারও পরিবারে লাগিয়ে দিল আরুষা লীরার বিয়ের কথাটা। সব মিলিয়ে একটা হজবরল অবস্থা। এর মধ্যে আবার নিজ কক্ষে বিবাহ বার্ষিকীর আয়োজন করবে কখন? তপ্ত নিঃশ্বাস ফেলল পৃথা। তার সকল পরিকল্পনায় জল ঢেলে দেওয়ার জন্য যদিও লোকটার উপরে রাগ লেগেছে ভীষণ, তবু আজ নিশ্চুপ রয়েছে। আজ এমন একটা দিনে হার কোনো রাগ অভিমান খারাপ লাগা নিয়ে থাকতে চায় না পৃথা। পিছনে সকল খারাপকে ভুলে সে নতুনভাবে জীবনটা শুরু করতে চায় তুর্যের সাথে। পৃথা নিজেকে পরিপাটিভাবে সাজিয়ে আয়নায় দেখে নিল আরেকটি বার। অতঃপর দরজার নিকটে গিয়ে খুলে দিল দরজাটা। মৃদু কণ্ঠে বলল, ভিতরে আসুন। তুর্য কক্ষের বাইরে দাঁড়িয়ে মোবাইল ঘাঁটছিল। মূলত পৃথাই তাকে বের করে দিয়েছিল। শক্ত কণ্ঠে বলে দিয়েছিল, আমার সব প্ল্যানিংয়ে তো জল ঢেলেছেন, এখন অন্তত কিছুটা সময় বাইরে থেকে আমাকে উদ্ধার করুন। তুর্য আর কথা বাড়ায়নি।